আপনি কি জানেন যে পুরস্কারটি সারা বিশ্বের সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত হয় তার পেছনে অজানা কাহিনীগুলো কি হতে পারে? আসুন আজকে আমরা নোবেল পুরস্কার সম্পর্কে এমন কিছু তথ্য জানব যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। নোবেল পুরস্কার এই নামটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে শ্রেষ্ঠত্ব ও সম্মানের প্রতীক। কিন্তু আপনি জানেন কি এই পুরস্কারের জন্য কারা নির্বাচিত হয় এবং কেন? আর এর সঙ্গে জড়িত অজানা তথ্যগুলো কি কি? এই পুরস্কারের পেছনে লুকিয়ে আছে এমন কিছু অবিশ্বাস্য তথ্য ও রহস্য যা জানলে আপনি অবাক হবেন। এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরছি নোবেল পুরস্কারের ইতিহাস, অজানা তথ্য এবং এমন কিছু ঘটনা যা সবাই জানেন না। তাহলে আর দেরি কেন? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কল্পনা করুন আপনি একটি ছোট শহরে বসবাস করছেন, যেখানে একদিন আপনি একটি বিশেষ চিঠি পেলেন। চিঠিতে লেখা আছে আপনি এমন একটি নোবেল পুরস্কার পেয়েছেন যা সারা বিশ্বে সম্মানিত। কেমন লাগবে আপনার? ঠিক এমনই অনুভূতি হয়েছিল আলফ্রেড নোবেলের। এটা তো সকলেই জানেন যে নোবেল পুরস্কার বিজ্ঞান, সাহিত্য এবং শান্তি প্রচেষ্টায় অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয়। তবে এর ইতিহাস ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট সত্যিই চমকপ্রদ। আলফ্রেড নোবেল, যিনি একাধারে রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং শিল্পপতি ছিলেন, ডাইনামাইট আবিষ্কার করেছিলেন, তার মৃত্যুর পর তার সমগ্র সম্পত্তি দিয়ে একটি ফান্ড গঠন করা হয়, যার উপার্জন থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তবে এর পেছনের গল্পটা একেবারেই ভিন্ন। নোবেল পুরস্কার সম্পর্কে কথা বলার আগে আমাদের বুঝতে হবে এই পুরস্কারের পেছনের ইতিহাস। এর শুরু হয়েছিল 1895 সালে, যখন আলফ্রেড নোবেল, সুইডিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক, তার ওসিয়তনামায় উল্লেখ করেছিলেন যে তার সম্পদ থেকে একটি বড় অংশ ব্যবহার করা হবে নোবেল পুরস্কার নামে একটি পুরস্কার তহবিল গঠনের জন্য। এটি ছিল এক অভিনব ধারণা, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তিনি এমন একটি পুরস্কার চালু করতে চেয়েছিলেন? আলফ্রেড নোবেল একদিন খবরের কাগজে নিজের মৃত্যু সংবাদ পড়েছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটি ভুল সংবাদ প্রকাশিত হয়েছিল যেখানে লেখা ছিল দ্য মার্চেন্ট অব ডেথ ইজ ডেড। এটি তার জন্য ছিল একটি আঘাত। তিনি বুঝতে পেরেছিলেন তার আবিষ্কৃত ডিনামাইট, যেটি যুদ্ধের সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে, তাকে কিভাবে মানুষ মনে রাখবে। এই নেতিবাচক ইমেজ পরিবর্তন করতে চেয়েছিলেন নোবেল, এবং সেই থেকেই জন্ম হয় নোবেল পুরস্কারের। তার ইচ্ছা ছিল তিনি এমন কিছু রেখে যাবেন যা মানবতার জন্য কল্যাণকর হবে। নোবেল পুরস্কারের বিচার প্রক্রিয়া অত্যন্ত গোপনীয় এবং কঠোর। প্রতিটি বিভাগে বিশেষজ্ঞ কমিটি থাকেন যারা পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচন করেন। এই প্রক্রিয়াটি এতটাই গোপনীয় যে প্রার্থীদের নাম তালিকাভুক্ত হওয়ার পরেও এটি গোপন রাখা হয়, এবং সরকারি ঘোষণার আগে কেউই জানতে পারে না কে পুরস্কার পেতে চলেছে। এছাড়াও এই প্রক্রিয়ার জন্য কোনো ধরনের প্রভাব বা চাপ কাজ করে না, যা এই পুরস্কারের মর্যাদাকে আরও বৃদ্ধি করে। এখন আমরা জানব নোবেল পুরস্কারের কিছু চমকপ্রদ অজানা তথ্য। যেমন 1968 সালে সুইডিশ ব্যাংক ভেরিগেস রিস্ক ব্যাংক তাদের 300 বছর পূর্তি উপলক্ষে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করে, যা মূল নোবেল পুরস্কারের সঙ্গে সরাসরি অন্তর্ভুক্ত নয়। তাই এটি নোবেল পুরস্কার নামে পরিচিত হলেও এটি প্রকৃতপক্ষে নোবেল পুরস্কারের অংশ নয়। নোবেল পুরস্কার গ্রহণ করার জন্য যারা মনোনীত হন তাদের প্রতি বছর অক্টোবর মাসে ঘোষণা করা হয় এবং ডিসেম্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। এই পুরস্কারগুলি স্টকহোম, সুইডেন এবং অসলো, নরওয়ে, এই দুটি শহরে প্রদান করা হয়, যেখানে শান্তি পুরস্কারটি অসলোতে এবং বাকিগুলি স্টকহোমে বিতরণ করা হয়। যে কোনো পুরস্কারের চেয়ে নোবেল পুরস্কারের মূল্য অসীম, এবং এটি পেতে হলে শুধুমাত্র জ্ঞান বা কৃতিত্বের নয়, অসাধারণ মনোবল এবং দৃঢ় মানসিকতার প্রয়োজন। এই কারণেই নোবেল পুরস্কার শুধুমাত্র বিজয়ীদের জন্য নয়, মানব সভ্যতার জন্য একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়। অনেকেই হয়তো জানেন না যে নোবেল পুরস্কারের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি একবারই একটি বিভাগে নোবেল পুরস্কার পেতে পারে। তবে এর কিছু ব্যতিক্রমও রয়েছে।
উদাহরণস্বরূপ লিনাস পাউলিং নামে একজন ব্যক্তি একমাত্র ব্যতিক্রম যিনি 2 বার নোবেল পুরস্কার অর্জন করেছেন, তবে দুটি ভিন্ন বিভাগে, 1954 সালে রসায়নে এবং 1962 সালে শান্তির জন্য। নোবেল পুরস্কারের ইতিহাসে আরেকটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে যখন এক ব্যক্তিকে মৃত অবস্থায় পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। যদিও নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তিদের নোবেল পুরস্কার দেওয়া যায় না, 2011 সালে রাফ স্টেইনম্যান নামে একজন ব্যক্তিকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল এবং পরে জানা যায় যে তিনি পুরস্কার ঘোষণার 3 দিন আগে মারা গেছেন। তবে এই ঘটনা প্রকাশিত হওয়ার পরেও তাকে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়। এছাড়াও নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কিছু আকর্ষণীয় রীতি পালন করা হয়, যেমন পুরস্কার গ্রহণকারীকে একটি সনদপত্র, একটি স্বর্ণপদক এবং একটি নগদ অর্থ প্রদান করা হয়। তবে অনেকেই জানেন না যে এই স্বর্ণপদকের ডিজাইন বিভিন্ন বিভাগে ভিন্ন হয়ে থাকে। পদকগুলির ওজন প্রায় 175 গ্রাম এবং এগুলি 18 ক্যারেটের সবুজ সোনার ওপর 24 ক্যারেটের সোনা দ্বারা তৈরি। নোবেল পুরস্কারের মানচিত্রেও অনেক চমকপ্রদ বিষয় রয়েছে, যেমন 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নোবেল পুরস্কার অনুষ্ঠান বাতিল করা হয়। শুধু তাই নয়, যুদ্ধের সময় নোবেল পদকগুলো সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের ভূগর্ভস্থ ভল্টে গোপনভাবে সংরক্ষিত ছিল। এমনকি 1940 সালে নোবেল কমিটি শান্তি পুরস্কারের কোনো মনোনয়ন ঘোষণা করেনি, যা ইতিহাসে বিরল ঘটনা। নোবেল পুরস্কারের গৌরবময় ইতিহাসে অনেক মহিলারাও অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন, যেমন মাদার তেরেসা শান্তির জন্য 1979 সালে নোবেল পুরস্কার পান এবং তিনি তার পুরস্কারের অর্থ গরিব ও অসহায় মানুষের সেবায় দান করেন। তাছাড়া মেরি কুরি, যিনি একমাত্র মহিলা যিনি 2টি ভিন্ন বিভাগে নোবেল পুরস্কার অর্জন করেছেন, 1903 সালে পদার্থবিজ্ঞানে এবং 1911 সালে রসায়নে। তার কন্যা ইরেনে কুরিও 1935 সালে রসায়নে নোবেল পুরস্কার পান, যা একটি অনন্য ঘটনা। নোবেল পুরস্কারের সঙ্গে কিছু বিতর্কও জড়িয়ে রয়েছে, যেমন 1973 সালে ভিয়েতনামের যুদ্ধের সময় হেনরি কিসিঞ্জার এবং ডিলাক থো উভয়েই শান্তির জন্য নোবেল পুরস্কার পান। তবে ডিলাক থো পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান, কারণ তিনি মনে করেছিলেন যে যুদ্ধ শেষ হয়নি এবং এটি যথাযথ হবে না। আরও একটি চমকপ্রদ ঘটনা হল 1958 সালে রাশিয়ান সাহিত্যিক বরিস পাস্তেরনাক যখন নোবেল সাহিত্য পুরস্কার অর্জন করেন, তখন সোভিয়েত সরকার তাকে পুরস্কার গ্রহণ করতে নিষেধ করেন এবং তাকে তার নিজের দেশেই নির্যাতনের শিকার হতে হয়। তবে তিনি তার সাহিত্যকর্মের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন এবং এটি আজও সাহিত্যের জগতে একটি স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত হয়। নোবেল পুরস্কারের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যারা তাদের নৈতিক বা রাজনৈতিক অবস্থানের কারণে পুরস্কার গ্রহণ করেন, যেমন 1964 সালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র শান্তির জন্য নোবেল পুরস্কার গ্রহণ করার পরে তিনি তার পুরস্কারের অর্থ পুরোপুরি নাগরিক অধিকার আন্দোলনে দান করেন। আরেকজন ছিলেন ডিলাক থো, যিনি পূর্বেই উল্লেখ করা হয়েছে যে 1973 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। নোবেল পুরস্কারের সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলির মধ্যে একটি হল প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে সুইডিশ রাজপরিবারের সদস্যদের সাক্ষাৎ এবং তাদের সঙ্গে ডিনার করার সুযোগ থাকে। এটি নোবেল পুরস্কার প্রাপ্তির একটি অত্যন্ত গৌরবময় অংশ। আজকের বিশ্বে নোবেল পুরস্কার মানবতার জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এই পুরস্কারটি কেবলমাত্র বিজয়ীদের জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান, উদ্ভাবন এবং মানব কল্যাণের প্রতি অবদান রাখার মূল্য সর্বোচ্চ এবং এটি মানব জাতির জন্য সবচেয়ে বড় সম্মান। এই দীর্ঘ আলোচনা শেষে আমরা বলতে পারি যে নোবেল পুরস্কার শুধুমাত্র একটি সম্মানজনক পুরস্কার নয়, এটি মানবতার প্রতি আলফ্রেড নোবেলের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এটি মানুষের কল্যাণের জন্য তার অবদানের প্রতীক এবং এর মাধ্যমে তিনি একটি অনন্ত স্মৃতি রেখে গেছেন। সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে লাইক দিন। আমাদের পরবর্তী অংশগুলো মিস করবেন না, যেখানে আমরা বিশ্বের আরও আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব।